ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে আমরা শুরু করতে চলেছি ডি ব্লক। দেখো ডি ব্লকটা কিন্তু ভীষণই সোজা একটা চ্যাপ্টার। তো এটাকে যদি আয়ত্ত করতে হয় তাহলে আমার সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে পুরো চ্যাপ্টার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি আমরা ডি ব্লক। তো ডি ব্লক আমরা কি থেকে শুরু করব? ফার্স্ট হচ্ছে ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি না, n-1 d 1 to 10 আর ns 1 to 2। তো এটা হচ্ছে ডি ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো দেখো ফার্স্ট একটা কথা বলতে চাই যে ডি ব্লক মৌলগুলোকে কিন্তু আমরা সন্ধিগত মৌল বলি। তো সন্ধিগত মৌল কেন বলা হয় এদের? না, এরা পর্যায় সারণীতে অবস্থান তোমরা দেখবে এদের অবস্থানটা ঠিক কোথায় আছে। এরা হচ্ছে এস ব্লক আর পি ব্লকের ঠিক মিডিলে অবস্থান করে। যেহেতু এস ব্লক আর পি ব্লকের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে বা সন্ধি স্থাপন করে, সেই জন্য এদেরকে বলা হয় সন্ধিগত মৌল। তো সন্ধিগত মৌলের সংজ্ঞা কিন্তু অরিজিনালি এটা নয়। তো একটু পরেই আমরা জানবো সন্ধিগত মৌল কেন বলা হয় এদের আর সন্ধিগত মৌলের সংজ্ঞা কী। তার আগে আমরা দেখে নেব যে ডি ব্লকে কতগুলো মৌল আছে। ডি ব্লকের যে সমস্ত মৌলগুলো আছে তাদের নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে, সব নয়। মোট 4টে ডি ব্লক আছে, একটা 3D, 4D, 5D, 6D। তো 6D এর যে সমস্ত মৌলগুলো সেগুলো সবাই কিন্তু তেজস্ক্রিয়। তো ওগুলো আমাদের লাগবে না, আমাদের 3টে লাগবে, একটা হচ্ছে 3D, 4D আর 5D। বিশেষ করে যেটা লাগবে সেটা হচ্ছে 3D। তো 3Dর মৌলগুলোর নাম তো আমরা আগেই শিখেছি। যদি নাম মনে রাখার কোনো কৌশল তোমার না জানা থাকে তাহলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে তুমি মৌলগুলোর নাম মনে রাখতে পারবে। তো চলো আমরা একটু দেখে নিই কী করে মনে রাখবো। ফার্স্ট হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এটা কোন সারি বললাম? এটা হচ্ছে 3D, নেক্সট 4D, নেক্সট 5D। এই 3টে সারির মৌলের মধ্যে প্রথম যে সারিটা, এটা সবগুলোর নাম কিন্তু মনে রাখতেই হবে। এবার দেখো পরবর্তী সারিগুলো সব যদি তুমি মনে রাখতে পারো তাহলে একদম লাল্লান টাপ, আর যদি না মনে রাখতে পারো তাহলে যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো মনে রাখো। তো জিঙ্কের নিচে কে আছে? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। কপার, সিলভার, গোল্ড। নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। এই কোটা মনে রাখতেই হবে। আর এখানে দেখো টাইটেনিয়ামের নিচে আছে জিরকোনিয়াম আর তার নিচে হফনিয়াম। ক্রোমিয়ামের নিচে মলিবডেনাম, তার নিচে টাংস্টেন। আয়রনের নিচে লুটেশিয়াম, তার নিচে অসমিয়াম। তো এই কটা মনে রাখতে পারলে তোমার ডি ব্লক নিয়ে আর কোনো রকম কোনো প্রবলেম হবে না, এই কটা মৌলের নাম যদি মনে রাখতে পারো। তো এই কটা মৌলের নাম মানে ফার্স্ট যে মৌল কটা, সে কটা মৌলের নাম মনে রাখার একটা ভিডিও পর্যায় সারণীতে করা আছে, তুমি চাইলে ডিসক্রিপশান থেকে দেখে নিও। এবার আমি বলবো এদের তারপরের যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস তো আমরা ক্লাস 11-এ শিখে এসেছি। চলো আর একটু দেখে নিই ইলেকট্রন বিন্যাস কী করে করব। একদম সহজ। স্ক্যান্ডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 21, আর এটা 30। মধ্যেরগুলো লিখলাম না। এর নিচেরটা কত হবে? 18 যোগ করে দাও, 48। তার নিচেরটা কত হবে? 32 যোগ করে দাও, 32 যোগ করলে কত হবে? 80। তো মার্কারি হবে 80। তো এটা হবে 79, এটা হবে 78। তো একটা বের করতে পারলে সব আমরা বের করতে পারবো। এটা হবে 47, এটা হবে 46। তো এইভাবে তোমরা পরমাণু ক্রমাঙ্ক বের করতে পারবে। তো দেখো এবার ইলেকট্রন বিন্যাস বলেছি। তো কি করে আমরা ইলেকট্রন বিন্যাস করি? আর্গন কত? আর্গন হচ্ছে
18। ইলেকট্রন বিন্যাসে কিন্তু এই চ্যাপ্টারের বহু কোশ্চেনের অ্যান্সার সলভ করবে। সেটা কে সলভ করবে? ইলেকট্রন বিন্যাস। তো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হবে? 18 আর 3, 3-এর মধ্যে এসে যাবে দুটো, তো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে হবে 3d1 4s2। টাইটেনিয়ামের ক্ষেত্রে 4s2 তো হবেই, এর ক্ষেত্রে শুধু হবে 3d2, 3d3, এটা 3d4, নো 3d5 4s1। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 3d5 4s2। আয়রনের ক্ষেত্রে 3d6, 3d7, 3d8, এটা 3d9, তাই তো? নো 3d10 4s1। আর জিঙ্কের ক্ষেত্রে হয় 3d10 আর 4s2। ওকে, তো এই হচ্ছে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এবার নেক্সট যে কোশ্চেনটা বলবো বলেছিলাম যে সন্ধিগত মৌল কাকে বলে। তো সন্ধিগত মৌল কাকে বলে তার সংজ্ঞায় কি বলা হয়েছে না, যে সমস্ত মৌল স্বাভাবিক অবস্থায় বা তার কোনো স্থায়ী জারণ স্তরে, কি বললাম, তার কোনো স্থায়ী জারণ স্তরে তার মধ্যে যদি আংশিক পূর্ণ ডি কক্ষক থাকে, তার মানে স্বাভাবিক অবস্থায় আংশিক পূর্ণ ডি কক্ষক থাকতে হবে। দেখো এবার কার স্বাভাবিক অবস্থায় আংশিক পূর্ণ ডি কক্ষক আছে। এগুলো স্বাভাবিক অবস্থা মানে তার পারমাণবিক অবস্থা। পারমাণবিক অবস্থায় আংশিক পূর্ণ ডি কক্ষক কার আছে? স্ক্যান্ডিয়াম আছে। কেন? 3d1, এর আছে, 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 এর আর এর কিন্তু নেই। তো স্বাভাবিক অবস্থায় এদের আংশিক পূর্ণ ডি কক্ষক মানে ডিতে একটাও থাকতে পারে আবার 9টাও থাকতে পারে, সেটাকে বলি আমরা আংশিক পূর্ণ ডি কক্ষক। এখন দেখো কপারের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক অবস্থায় আংশিক পূর্ণ ডি কক্ষক নেই, কিন্তু সন্ধিগত মৌল কপারকে তাহলে কি বলবো? সন্ধিগত মৌলের সংজ্ঞায় কি বললাম একটু আগে, যাদের মধ্যে, যারা স্থায়ী অবস্থায় বা তার কোনো স্থায়ী জারণ স্তরে, পারমাণবিক অবস্থায় বা কোনো স্থায়ী জারণ স্তরে আংশিক পূর্ণ ডি কক্ষক দেখাবে। তো কপারের একটা স্থায়ী জারণ স্তর বলো, কপারের একটা যৌগের নাম বলো। কপারের একটা যৌগের নাম বলতে গেলে সবার আগে আমাদের যেটা মনে ভেসে ওঠে সেটা হচ্ছে কপার সালফেট। তো কপার সালফেটের মধ্যে কপারের জারণ স্তর হচ্ছে +2। তো কপারের একটা স্থায়ী জারণ স্তর হচ্ছে +2। তো এবার দেখো কপারের যদি আমরা 2+ জারণ স্তরের ইলেকট্রন বিন্যাস করি তাহলে রেজাল্ট আমরা কী পাবো? 3d10 ছিল, 3d10 আগে কপার করি, 3d10 4s1। এবার +2 করলে কি হবে? এখান থেকে একটা ইলেকট্রন বাদ দেবো, এখান থেকে একটা ইলেকট্রন বাদ দেবো, তাহলে কত হলো? 3d9। আংশিক পূর্ণ ডি কক্ষক হয়েছে? অবশ্যই হয়েছে। সেই জন্য কপারকে কিন্তু আমরা সন্ধিগত মৌল বলবো। ইনফ্যাক্ট কপার, সিলভার, গোল্ড সবাইকেই সন্ধিগত মৌল বলা হবে। এবার দেখো জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারির ক্ষেত্রে দেখো এদের ক্ষেত্রে কি হবে? এদেরও স্থায়ী জারণ স্তর হচ্ছে +2। তো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস 3d10 4s2। তাহলে এবার দেখো জিঙ্কের যদি আমরা স্থায়ী জারণ স্তর হচ্ছে +2, তাহলে +2 করতে গেলে আমাকে কি করতে হবে? 4s থেকে দুটো ইলেকট্রন বাদ দিয়ে দিলাম, কি হলো? 3d10। তাহলে জিঙ্ক তার স্বাভাবিক অবস্থায় মানে পারমাণবিক অবস্থায় বা স্থায়ী জারণ স্তর +2, কোনো অবস্থাতেই কিন্তু আংশিক পূর্ণ ডি কক্ষক নেই। তাহলে আংশিক পূর্ণ ডি কক্ষক যেহেতু নেই, সুতরাং এরা কি হবে? একে আমরা সন্ধিগত মৌল বলবো না। একই কারণে ক্যাডমিয়ামকেও আমরা সন্ধিগত মৌল বলবো না, একই কারণে মার্কারিকেও আমরা সন্ধিগত মৌল বলবো না। তো এই কারণগুলোর জন্য জিঙ্ক, ক্যাডমিয়াম বা মার্কারিকে আমরা সন্ধিগত মৌল বলি না। তো এবার দেখো আমরা পরবর্তী জিনিসে আলোচনায় যাব। কি আলোচনা করব? এই কটা মৌলের নাম ওপরে লেখা থাক। তো ফার্স্ট হচ্ছে ডি ব্লক মৌলের সাধারণ বৈশিষ্ট্য। তো ডি ব্লক মৌলগুলোর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় যে ডি ব্লক মৌলের যতগুলো মৌল লিখেছিলাম সবাই কিন্তু ধাতু, সবাই ধাতু আর সবাই কঠিন। সবাই নয়, একজন বাদ দিয়ে। কে? ছোটোবেলা থেকে পড়ে আসছি, লিখেছিলাম এখানে ক্যাডমিয়ামের নিচে কে ছিল? মার্কারি। মার্কারি একমাত্র লিকুইড মেটাল, আর বাদ বাকি সবাই কিন্তু কঠিন বা কঠিন ধাতু। তো
তো ডি ব্লক মৌলগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবসময় খুব উচ্চ হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য গেল এরা সবাই ধাতু, সেই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ। 2 নম্বর বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য, এরা রঙিন লবণ গঠন করে। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া সবাই রঙিন লবণ গঠন করে। তো আমরা সব কিছুর ব্যাখ্যা করব আস্তে আস্তে। নেক্সট, এরা অনুঘটক হিসাবে কাজ করে। তুমি একবার অনুঘটকের নাম মনে করো, যে কোনো অনুঘটক, লিডনার অনুঘটক হোক, আমরা হাইড্রোজেনের সাথে যে সমস্ত অনুঘটকগুলো ব্যবহার করি, হাইড্রোজেন নিকেল, হাইড্রোজেন প্যালাডিয়াম, হাইড্রোজেন প্ল্যাটিনাম, তো ওই ধাতুগুলো হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে যে সমস্ত ধাতুগুলো ব্যবহার করছি তারা হচ্ছে সন্ধিগত মৌল। তো এদেরকে কিন্তু আমরা অনুঘটক হিসাবে ব্যবহার করি। এদের মৌলকে বা এদের যৌগকেও আমরা অনুঘটক হিসাবে ব্যবহার করি। একদম ছোটোবেলাকার একটা ঘটনা মনে করো, সেই পটাশিয়াম ক্লোরেট থেকে যখন আমরা অক্সিজেন প্রস্তুত করেছিলাম তখন অনুঘটক হিসাবে ব্যবহার করেছিলাম MnO2। তো ওটাও একটা ম্যাঙ্গানিজের যৌগ। তো সেই জন্য কী হয়, এই মৌলগুলো বা এই মৌলগুলোর কোনো যৌগকে সবসময় আমরা অনুঘটক হিসাবে ব্যবহার করি। আর কি, এরা সাধারণত পরাচৌম্বকীয় ধর্ম দেখায়। মানে এদের যৌগগুলো সাধারণত প্যারাম্যাগনেটিক হয়, সাধারণত, ব্যতিক্রম আছে। নেক্সট, আরেকটা বিশেষ ঘটনা, সেটা হচ্ছে এরা জটিল যৌগ গঠন করে। এরা জটিল যৌগ গঠন করে। তো এইগুলোই হচ্ছে ডি ব্লক মৌলের সবথেকে বিশেষ বৈশিষ্ট্য। এই 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এবার একে একে আমরা সমস্ত ধর্মের ব্যাখ্যা করব। এদের পর্যায়গত বা ওপর নিচে মানে শ্রেণীগত যে সমস্ত ধর্মগুলো রয়েছে সেই সমস্ত ধর্মের আলোচনা আমরা আস্তে আস্তে করব। তো আমরা ইজি থেকে আলোচনা শুরু করি। ফার্স্ট, এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। কেন? দেখো, আমরা 2-3 ধরনের বন্ধন আগে পড়ে এসেছি। একটা হচ্ছে সমযোজী বন্ধন, একটা তড়িৎযোজী বন্ধন, আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তো স্ফুটনাঙ্ক গলনাঙ্ক যখনই আমার নিতে হবে, কোনো একটা সলিডকে যখন আমরা গলাবো তখন সলিডের মধ্যে কি হয়, অণুগুলো খুব কাছে থাকে, দৃঢ়ভাবে আকর্ষিত অবস্থায় থাকে। এবার ওটাকে যদি আমার গলাতে হয় তার মানে কি করতে হবে, মলিকুলগুলোকে বা পরমাণুগুলোকে আমার দূরে নিয়ে যেতে হবে। তার মানে এদের মধ্যেকার যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে আমার ভাঙতে হবে। তাহলে এবার ভাবো, এদের গলনাঙ্ক উচ্চ মানে কি, এদের আকর্ষণ বলের মানটা অনেক বেশি। কিন্তু একটা মেটালের মধ্যে এরা তো কোনো রকম বন্ধনে নেই। যদি শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল হতো তাহলে কিন্তু এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হতো না, কারণ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মানটা কিন্তু কম হয়। তাহলে মেটালগুলোর মধ্যে একটা বিশেষ ধরনের বন্ধন থাকে, না তড়িৎযোজী না সমযোজী। মেটালগুলোর মধ্যে, মেটাল পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন থাকে সেটাকে বলি আমরা ধাতব বন্ধন। তো ধাতব বন্ধন তোমরা নিশ্চয়ই যখন পড়েছো ফার্স্ট চ্যাপ্টার, তো সলিডে ছিল ওখানে ইলেকট্রন সমুদ্র মডেল। ধাতব বন্ধনে ওখানে ছিল ইলেকট্রন সি মডেল। তো ধাতুর মধ্যে পরমাণুগুলোর মধ্যে কেমন টাইপের বন্ধন বল কাজ করে সেটা ওই ইলেকট্রন সি মডেলের মাধ্যমে আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি। দেখো, ধাতুর মধ্যে কি হয়, যে মেটালগুলো রয়েছে তারা কি করে, তাদের যে অযুগ্ম ইলেকট্রনগুলো রয়েছে বা বাইরের কক্ষের যে ইলেকট্রনটা বা যেটা অযুগ্ম, সেই ইলেকট্রনগুলোকে ওরা কি করে, বাইরে বের করে দেয়, মানে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার ফলে ওরা কি হবে, ধনাত্মক আয়নে পরিণত হবে। এবার মনে করো এটা পুরো একটা মেটাল। তো মেটালের মধ্যে অসংখ্য আমার মেটালের পরমাণু রয়েছে। তো সমস্ত মেটাল পরমাণুগুলো কি করবে, তাদের বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলোকে সেগুলোকে ওরা ছেড়ে দেবে, বা অযুগ্ম যে ইলেকট্রনগুলোকে, বাইরের কক্ষের ইলেকট্রন বলা ভুল, অযুগ্ম যে সমস্ত ইলেকট্রনগুলো সেগুলোকে ওরা ছেড়ে দেবে। সেগুলোকে ছেড়ে দিলে ওরা কি হবে, M+এ পরিণত হবে।
প্লাস এক্স, যার যেমন ইলেকট্রন ছাড়বে সে তেমন আয়নে পরিণত হবে। তাহলে কি হবে, পুরো মেটালটার মধ্যে মেটালগুলো যে সমস্ত ইলেকট্রনগুলো ছাড়ছে সেই সমস্ত ইলেকট্রনগুলো তাদের মেঘ হিসাবে মেটালের মধ্যে, পুরো মেটালের মধ্যে ঘুরে বেড়াবে। এখন এ মনে করো দুটো ইলেকট্রন ছেড়েছে, সেই ইলেকট্রন দুটো কিন্তু এর আন্ডারেই, যে আমার বাচ্চা তো আমার বাড়িতেই থাকবে সেরকম নয়, পুরো এটা এদের একটা গোষ্ঠী। তো সবাই যে ইলেকট্রনগুলো ছাড়ছে সেই ইলেকট্রনগুলো কিন্তু পুরো এই সারাউন্ডের মধ্যে, মানে এই যদি এটাকে আমরা একটা কলোনি ভাবি, তো এই কলোনির মধ্যে ওরা কিন্তু অবাধে বিচরণ করবে, মানে বাচ্চাগুলো একদম সব জায়গায় দাপিয়ে বেড়াবে একদম সমানভাবে। তার মানে এটা একটা পুরো ইলেকট্রনের একটা সমুদ্র। সেই সমুদ্রের মধ্যে কি আছে, আমার যে মেটাল পরমাণুগুলো আছে সেগুলো গঠিত আছে, মানে অরিজিনালি এরকম এখানে মেটাল পরমাণুগুলো ইলেকট্রন সমুদ্রের মধ্যে গঠিত আছে। তো তাহলে তুমি একবার ভাবো যে মেটাল পরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল তাহলে ডিপেন্ড করছে কিসের উপর? এক হচ্ছে মেটাল পরমাণুগুলো ধনাত্মক হয়ে গেছে আর ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক। তো এই ধনাত্মক আধান আর ঋণাত্মক আধানের মধ্যে যে আকর্ষণ বল সেটাকেই বলি আমরা ধাতব বন্ধন। তাহলে বুঝতে পারছো ধাতব বন্ধন কখন জোরদার হবে? এখানে ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে, যে মেটালের ইলেকট্রন যে যত বেশি ছাড়তে পারবে তার ইলেকট্রন সংখ্যা তত বেশি হবে। ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে তত কী হবে, মেটাল আর ইলেকট্রনগুলোর মধ্যে আকর্ষণ বলের মান তত বেশি হবে। তো এবার এই একটা ব্যাখ্যা দিয়েই আমরা এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বা অ্যাটোমাইজেশন এনথালপি সব কিছুর ব্যাখ্যা আমরা করতে পারবো। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে যত বেশি সংখ্যায় ইলেকট্রন ছাড়তে পারবে তার ধাতব বন্ধনের মানটা তত বেশি জোরদার হবে, আর ধাতব বন্ধন যত বেশি জোরদার হবে তাদেরকে আলাদা করতে তত বেশি শক্তি লাগবে, আর ফলে তার কী হবে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক তত বেশি হবে। ঠিক? তাহলে এবার দেখো আমরা এখান থেকে এদিকে যখন যাচ্ছি তখন গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম কেমন করে বাড়বে বা কেমন করে কমবে একটু বলো। প্রথমটায় আসো, স্ক্যান্ডিয়ামের অযুগ্ম ইলেকট্রন কটা? একটা। টাইটেনিয়ামের কটা? দুটো। ভ্যানাডিয়ামের কটা? তিনটে। ক্রোমিয়ামের কটা? না 6টা। ম্যাঙ্গানিজের কটা? 5টা। আয়রনের কটা? আয়রনের কটা ব্যাখ্যা করতে গেলে 3D6-এর একটা আমার মডেল করতে হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5 6। তো চার্ট দেখবে একটা দেয়া আছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের। চার্টের মধ্যে আমরা দেখতে পাবো যে স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত আমরা যত যাচ্ছি তত কি হচ্ছে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তার মানে ওদের ভেতরকার যে ধাতব বন্ধন সেই বন্ধনটা আরও বেশি শক্তিশালী হচ্ছে, ফলে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান আস্তে আস্তে বাড়বে। কিন্তু তারপরে আমরা কি দেখতে পাবো, বাড়তে বাড়তে ম্যাঙ্গানিজে গিয়ে হুট করে কমে যাবে। কেন ম্যাঙ্গানিজে গিয়ে হুট করে কমে যাবে একবার ভালো করে ভাবো। অর্ধপূর্ণ যদি ডি কক্ষক আমার থাকে তাহলে কি হয়, সেই ইলেকট্রন বিন্যাসটা খুব সুস্থির হয়। ফলে কি হয়, সেখান থেকে ইলেকট্রন বেরোতে চায় না, কারণ সুস্থির সিস্টেম সে ব্রেক করতে চায় না। সেই জন্য ম্যাঙ্গানিজের হুট করে অনেকটা পরিমাণে কমে যায়, তারপরে আবার আয়রনের বাড়তে থাকে। ওকে, তাহলে এই গেল আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাখ্যা। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এইটুকু পড়ে রাখলেই হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাখ্যা। নেক্সট আমরা আসবো অ্যাটোমাইজেশন এনথালপি। অ্যাটোমাইজেশন এনথালপি একদম সেমভাবে ব্যাখ্যা করব আমরা। অ্যাটোমাইজেশন এনথালপি একদম সেমভাবে আমরা ব্যাখ্যা করব। দেখো, যে কোনো চ্যাপ্টার যখন তুমি পড়বে সেই চ্যাপ্টারটাকে তুমি যত সহজভাবে বুঝে রাখবে তত সেই চ্যাপ্টারটার অ্যান্সার করতে তোমাকে সবথেকে বেশি সুবিধা হবে। বোঝানোটা আলাদা ব্যাপার, লেখাটা আলাদা ব্যাপার।
বোঝাটা কিন্তু নিজের মতো করে বুঝে রাখতে হবে, তারপরে যখন লিখব সেটা আলাদাভাবে আমি প্রেজেন্ট করব। তো অ্যাটমাইজেশন এনথালপি মানে কি, মনে করো কিছু পরিমাণ আমার লোহা বা তামা রয়েছে বা যে কোনো মৌলও রয়েছে, সেখান থেকে কি করব আমরা এক মোল পরিমাণ পরমাণুকে বাইরে ওখান থেকে বের করে নিয়ে আসব। তো 1 মোল পরিমাণ পদার্থকে আমি যদি ওখান থেকে বাইরে বের করে নিয়ে আসতে চাই, তাহলে ওরা কি বাইরে বেরোতে দেবে? ওদেরকে সহজে বের করতে দেবে না। কেন দেবে না? কারণ হচ্ছে একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে, বা ওই সমুদ্র মডেল যে ইলেকট্রন সি মডেল বললাম, সেখানে ইলেকট্রনগুলোর সঙ্গে ধাতব বন্ধনে যুক্ত আছে। তো 1 মোলকে আমি যদি বের করে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সবসময় শক্তি দিতে হবে, মানে শক্তি দিয়ে ওকে টেনে বার করতে হবে। তো সেই জন্য 1 মোল পরিমাণ পদার্থকে আমার যদি ওখান থেকে বের করে আলাদা করতে হয়, তাহলে কি হবে? আমার সবসময় শক্তি লাগবে। এবার তাহলে ভাবো, এখানে যে পরমাণুগুলো রয়েছে সেই একই কথা, ধাতব বন্ধনের শক্তি যত বেশি শক্তিশালী হবে, 1 মোলকে তুলে বাইরে আনতে আমার তত বেশি এনার্জি লাগবে। তার মানে তার অ্যাটমাইজেশন এনথালপির মান তত বেশি হবে। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম যা হবে, অ্যাটমাইজেশন এনথালপির ক্রমও কিন্তু একদম তাই হবে। কেন? কারণ দুজনেই একটা বন্ধনের উপরে ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে ধাতব বন্ধন। ওকে, ঠিক আছে, চলো আমরা এবার এদের নেক্সট ধর্মে যাই। নেক্সট ধর্ম ফার্স্ট আয়নাইজেশন এনথালপি বলবো আমরা, বা আয়নন বিভব। আয়নন বিভব কাকে বলে আমরা সবাই জানি। আয়নন বিভব মানে একটা পরমাণু সর্ববহিস্থ কক্ষের থেকে একটা ইলেকট্রন বের করে নেব। তো আয়নন বিভব ক্লাস 11এও তোমরা পড়েছো। আয়নন বিভব দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে পরমাণুর আকৃতি, আর একটা তার বাইরের কক্ষপথের ইলেকট্রন বিন্যাস। তো দেখো, প্রথম আয়নন বিভব মানে কি? বাইরের থেকে একটা ইলেকট্রন আমি বের করে নেব। তো সাধারণত কি হয়, বাদিক থেকে ডান দিকে গেলে যেহেতু পরমাণুর আকার আস্তে আস্তে ছোট হয়, তো আয়নন বিভবের মানও আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাবো, আর কিছু ক্ষেত্রে দেখব আয়নন বিভবের মান অত্যাধিক বেশি, তার প্রতিবেশী পরমাণুর তুলনায় আয়নন বিভবের মান সবথেকে বেশি। আয়নন বিভব থেকে যে কোশ্চেনটা সবথেকে বেশি আসে সেটা হচ্ছে ক্রোমিয়ামের সেকেন্ড আয়নাইজেশন এনথালপি। সেকেন্ড আয়নাইজেশন এনথালপি মানে I2। হোয়াট ইজ I2? I2 মানে হচ্ছে দ্বিতীয় আয়নন বিভব। ক্রোমিয়ামের ক্ষেত্রে ভ্যানাডিয়ামের যে দ্বিতীয় আয়নন বিভব তার তুলনায় অনেক বেশি হয়। দেখবে এখান থেকে এর দ্বিতীয় আয়নন বিভব, বইতে একটা ছক করা আছে, ছকে দেখবে এর থেকে এর দ্বিতীয় আয়নন বিভবের মান ওই মোটামুটি 100 কিলোজুল বেশি, এটার থেকে 100 কিলোজুল বেশি, কিন্তু এটার থেকে এটার প্রায় দ্বিতীয় আয়নন বিভবের ডিফারেন্সটা প্রায় 200 কিলোজুল বেশি। তেমনি কপারের বেলায় কোবাল্ট থেকে নিকেল অলমোস্ট 100 কিলোজুল বেশি, কিন্তু নিকেল থেকে কপারের দ্বিতীয় আয়নন বিভবের মান প্রায় 200 কিলোজুল বেশি। তো হঠাৎ করে এতটা বেশি কেন? এটার গ্যাপটাও 100 কিলোজুল, মানে অলমোস্ট প্রায় কাছাকাছি সব দেখবে তোমরা ছকে আছে। তো এটাও 100 কিলোজুল, এটাও 100 কিলোজুল, কিন্তু এটার বেলায় হঠাৎ 200 কিলোজুল কেন হলো? এটার বেলায় হঠাৎ 200 কিলোজুল কেন হলো? তো আয়নন বিভবের এই জাতীয় কোশ্চেন কিন্তু তোমার আসতে পারে। তো দেখো, এটার কারণ কি? কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ফার্স্ট ক্রোমিয়ামে আসি। প্রথম আয়নন বিভবের সময় আয়নাইজেশন 1-এর সময় কি হয়েছে, আমার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ছিল 3d5 4s1। আমি একটা ইলেকট্রন বের করে নিয়েছি, কি উৎপন্ন হবে? 3d5। তাহলে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি মানে দ্বিতীয় আয়নন বিভব যখন আমরা করব, তখন কোথা থেকে ইলেকট্রন বের করতে হবে? আমার ফার্স্ট ইলেকট্রন বেরিয়েছে 4s থেকে, সেই জন্য প্রথম আয়নন বিভবে অত বেশি শক্তি লাগবে না। কিন্তু দ্বিতীয় আয়নন বিভব যখনই আমরা করব, তখন কি হবে? একটা অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস থেকে আমার ইলেকট্রনটাকে বের করতে হবে। একটা অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস আমরা জানি
খুবই স্টেবল হয়, সেই জন্য ওখান থেকে ইলেকট্রন বের করতে আমার প্রচুর পরিমাণে শক্তি লাগবে। সেই জন্য দ্বিতীয় আয়নন বিভবের মান ভ্যানাডিয়ামের দ্বিতীয় আয়নন বিভবের মানের থেকে অত্যাধিক পরিমাণে বেশি হয়। একইভাবে নিকেলের বেলায় আর কপারের বেলায় দেখো, কপারের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি যখন হবে কি ছিল 3d10 4s1, ফার্স্ট আয়নাইজেশন এনার্জির সময় আমরা 4s থেকে ইলেকট্রন বের করেছি, সেটা সহজে বেরিয়ে যাবে, সেটা উৎপন্ন হবে 3d10। নেক্সট যখন I2 হবে তখন আবার দেখো 3d10। 3d10 মানে কি, মানে সেই ইলেকট্রনটা ছাড়তে চায় না। ইলেকট্রনটা ছাড়তে চায় না কেন? কারণ এটা হচ্ছে একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস। তো বেশিরভাগ ব্যাখ্যা, এই গ্রুপের বেশিরভাগ ব্যাখ্যাই তোমরা দেখবে, যে সমস্ত ব্যাখ্যা দিয়ে কোশ্চেন আসে সেগুলোর বেশিরভাগ ব্যাখ্যাতেই দেখবো আমরা ইলেকট্রন বিন্যাস কিন্তু কাজ করছে। তো যেহেতু এটা একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস, সেই জন্য এখান থেকে ইলেকট্রন বের করতে আমার বেশি শক্তি লাগবে। সেই জন্য নিকেলের দ্বিতীয় আয়নন বিভবের থেকে কপারের দ্বিতীয় আয়নন বিভবের মান অনেক বেশি হয়। এবার দেখো এখানে আরেকটা কথা একটু ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে আয়নন বিভবের মান থেকে আমরা কি জানতে পারি। আয়নন বিভব মানে একটা পরমাণু কত সহজে ইলেকট্রনটা ছাড়বে। যে যত সহজে ইলেকট্রন ছাড়বে, তার মানে যে যত সহজে ইলেকট্রন ছাড়বে তার স্টেবিলিটি তত বেশি হবে। আর ইলেকট্রন বের করতে আমার যত বেশি শক্তি দিতে হবে, তাহলে সেই যৌগটা মানে কি ইলেকট্রনটা ছাড়তে চায় না, তার মানে সে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। তাহলে যে যত সহজে ইলেকট্রন ছেড়ে দেবে তার রিয়াকশান করার প্রবণতা তত বেশি হবে। অর্থাৎ আয়নাইজেশন এনথালপির মান যত কম হবে তার যৌগটা তত বেশি স্টেবল হবে। মানে আমি খুব সহজে ইলেকট্রনটা বের করে নিলাম, তার মানে কি ও ওই যৌগে যেতে চায়। যেমন সোডিয়াম খুব সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিতে চায়, ছেড়ে দিয়ে ও Na+ উৎপন্ন করতে চায়। সেই জন্য যত কম হবে আয়নন বিভবের মান, সে তত সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তার মানে সেই যৌগটা সে তত সহজে উৎপন্ন করতে পারবে। এখন আমরা দেখব দুটো উদাহরণ নিয়ে। তো দেখো আমরা দুটো উদাহরণ লিখেছি, একটা হচ্ছে নিকেল আর প্ল্যাটিনাম, এর I1 আর I2 যোগফলের সমষ্টি হচ্ছে, যোগফলের মান হচ্ছে 2490 আর এটা হচ্ছে 2660। তো কি বললাম, যার আয়নাইজেশন এনথালপির মান যত কম হবে সে তত সহজে যৌগটা উৎপন্ন করবে। তাহলে এখানে কি দুটো ইলেকট্রন বের করেছি, তাই নিকেল থেকে আমরা দুটো ইলেকট্রন বাদ দেব, তাহলে কি উৎপন্ন হবে নিকেল 2+। তার মানে যদি আমাকে কোশ্চেন দেয় যে NiCl2 ও PtCl2 দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল, কি হবে অ্যান্সার? অবশ্যই NiCl2। কেন? কারণ এর আয়নাইজেশন এনথালপির মান প্লাটিনামের থেকে কম, সেই জন্য ওর যৌগটা অনেক বেশি স্টেবল হবে। কেন? এর থেকে সহজে আমরা ইলেকট্রনটা বের করতে পারবো, তাহলে সহজে ও রিয়াকশানে অংশগ্রহণ করতে পারবে। এবার মজা দেখো, যেইমাত্র 4টে আয়নাইজেশন এনার্জি ক্যালকুলেশন আমরা করেছি, I1 I2 I3 I4। ফার্স্ট ইলেকট্রন বের করলাম সেটা হচ্ছে I1, সেকেন্ড ইলেকট্রন I2, থার্ড ইলেকট্রন I3 আর ফোর্থ ইলেকট্রন I4। তো 4টে ইলেকট্রন এক এক করে আমরা বের করেছি। বের করতে নিকেলের ক্ষেত্রে মোট যে শক্তি লেগেছে সেটা হচ্ছে 11290 কিলোজুল, আর প্ল্যাটিনামের ক্ষেত্রে যেটা লেগেছে 4টি ইলেকট্রন বের করতে সেটা হচ্ছে 9360। তো তার মানে কি প্ল্যাটিনামের I1 I2 I3 আর I4-এর যে সমষ্টিটা সেটা কম। তাহলে এবার তুমি বলো যে +4 জান স্তরে কার যৌগ বেশি স্টেবল হবে, নিকেলের না প্ল্যাটিনামের? ঠিক, অবশ্যই প্ল্যাটিনামের। তো সেই জন্য একটা কোশ্চেন এখানে দেয় যে K2PtCl6 আর K2NiCl6 দুটোতে প্ল্যাটিনামের জারণ স্তর কত একবার দেখো। প্ল্যাটিনামের জারণ স্তর এখানে +4, নিকেলের জারণ স্তর এখানে +4। তো কোনটা সুপরিচিত যৌগ হবে, মানে কোন যৌগটার, যদি বলে কোন যৌগটার অস্তিত্ব আছে আর কোন যৌগটার অস্তিত্ব নেই, তাহলে কি অ্যান্সার হবে? অবশ্যই যার এনার্জির মান যত কম হবে সেই যৌগটার অস্তিত্ব অবশ্যই থাকবে। তাহলে K2PtCl6 এর অস্তিত্ব আছে, কিন্তু K2NiCl6 এর অস্তিত্ব নেই। ওকে, তো আয়নাইজেশন এনার্জি দিয়ে সাধারণত
এই রকম কোশ্চেন হয়। এবার আমরা যাব সব থেকে ইন্টারেস্টিং একটা টপিকে, সেই টপিকটা হচ্ছে এদের জারণ স্তর। দেখো জারণ স্তর কার কি দেখায়, এই যে বহুত কোশ্চেন, আর এখান থেকেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাব। যে জারণ স্তর যদি আমার জানা থাকে তাহলে সবার উত্তর করতে খুব সুবিধা হবে। দেখো জারণ স্তর বের করাটাও কিন্তু একদম ভীষণ ইজি, জাস্ট একটা ট্রিক, আর সমস্ত জারণ স্তর সবার তুমি বের করতে পারবে। মানে স্ক্যান্ডিয়ামের কটা জারণ স্তর, টাইটেনিয়ামের কটা, ম্যাঙ্গানিজের কটা, কার কটা জারণ স্তর, সব একদম এক নিমেষে হয়ে যাবে। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো আমরা যাব ইলেকট্রন বিন্যাস +2 জারণ স্তর। এই মৌলগুলোর মধ্যে সবাই প্রদর্শন করে উইদাউট ওয়ান, উইদাউট হচ্ছে স্ক্যান্ডিয়াম। কেন একবার ভাবো, কেন ভাবো? স্ক্যান্ডিয়ামের যখনই আমরা ইলেকট্রন বিন্যাস করেছি তখন আগে কী লিখেছি 18, নেক্সট 3d1 4s2। তো এটা যদি +2 জারণ স্তর দেখায়, মানে এই ইলেকট্রন দুটো যদি বের করে দেয়, তাহলে একটা কি পড়ে থাকছে 3d1, তাহলে জাস্ট পড়ে থাকছে 3d1। তাহলে 3d1 যদি পড়ে থাকে তাহলে দেখো এই ইলেকট্রনটা বেরিয়ে গেলেই এই কেমন ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হবে? স্ক্যান্ডিয়াম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হবে। সেই জন্য কি হয়, স্ক্যান্ডিয়াম +2 জারণ স্তর শোক করে না, সবসময় কি করে এই ইলেকট্রনটাও সঙ্গে বের করে দেয়। তো স্ক্যান্ডিয়ামের একটাই জারণ স্তর, সেটা হচ্ছে +3। নেক্সট আমরা যাব টাইটেনিয়ামে। টাইটেনিয়ামের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d2 4s2। তাহলে এস থেকে দুটো তো বেরোবেই, তাহলে এর কী কী জারণ স্তর পাবো? +2। তাহলে এই দুটো বেরিয়ে গেল, 4s2টা বেরিয়ে গেল, আর কি আছে? ডিতে কটায় অযুগ্ম ইলেকট্রন কটা আছে? দুটো। তাহলে একটা ইলেকট্রন বাদ দাও, কি হবে? +3 হবে। আরেকটা ইলেকট্রন বাদ দাও, কি হবে? +4 হবে। হচ্ছে কি না মজা? এবার ভ্যানাডিয়ামের বেলায় আসো, 4s2 এর ইলেকট্রন দুটো বেরিয়ে গেল, কত হবে জারণ স্তর? +2। নেক্সট একটা ইলেকট্রন, কটা অযুগ্ম ইলেকট্রন আছে? 3টে। তো এক এক করে বাদ দিতে থাকো, একটা ইলেকট্রন বাদ দিলাম +3, আরেকটা ইলেকট্রন বাদ দিলাম +4, আরেকটা ইলেকট্রন বাদ দিলাম +5। এবার ক্রোমিয়াম তুমি নিজেই করতে পারবে। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো 4s এ কটা ইলেকট্রন? একটা। তাহলে কত আমরা জারণ স্তর দেখতে পাবো? সঙ্গে একটা এক্সট্রা জারণ স্তর, কত? +1। মাইন্ড ইট, এদিকে কিন্তু আর কেউ +1 জারণ স্তর শো করেনি, শুধুমাত্র ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখলাম। কেন ক্রোমিয়ামের ক্ষেত্রে +1 হলো? কারণ 4s এ একটা ইলেকট্রন, এদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি হয়েছিল? 4s এ দুটো করে ইলেকট্রন, সেই জন্য এরা +2 জারণ স্তর দেখেছিল। তো ফার্স্ট এর হবে +1, নেক্সট +2, নেক্সট +3, নেক্সট +4, নেক্সট +5, নেক্সট +6। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছো? মোট 6টা ইলেকট্রন, একটা বেরিয়ে গেল, আর কটা আছে? 5টা। আরেকটা তাহলে আরেকটা যেই মাত্র বেরিয়ে যাবে আরও 4টে থাকবে, তাহলে এটা তখন কি হবে? দুটো ইলেকট্রন বের করে দিলে হবে +2, 3টে ইলেকট্রন বের করলে +3, 4টে ইলেকট্রন +4, 5টা ইলেকট্রন +5, 6টা ইলেকট্রন +6। ক্লিয়ার? নেক্সট আমরা যাব ম্যাঙ্গানিজে। এটাও তোমরা বলতে পারবে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে +1 কি পাবো আমরা? না, এসের যে দুটো ইলেকট্রন থাকে সে দুটো ইলেকট্রন একবারই বেরিয়ে যায়। এবার কারোর মনে এই কোশ্চেন আসতে পারে যে স্যার এ কী হচ্ছে, 4s থেকেও তো একটা ইলেকট্রন বেরোতে পারতো। না, 4s থেকে একটা ইলেকট্রন বেরোয় না। তাহলে দেখো আমরা ম্যাগনেসিয়ামের যখন ইলেকট্রন বিন্যাস করেছিলাম, ম্যাগনেসিয়ামের কী ছিল? বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস ছিল 3s2। তো ম্যাগনেসিয়ামের তাহলে তো +1 +2 দুটোই আমরা ম্যাগনেসিয়াম পেতাম। ম্যাগনেসিয়াম +1 হয় না কি জীবনে কোনো দিন? হয় না, কখনো হবে না। এসে যদি দুটো ইলেকট্রন থাকে তো দুটো ইলেকট্রন একসঙ্গেই বেরিয়ে যাবে। তাহলে এর ফার্স্ট জারণ স্তর কত হবে? +2, নেক্সট +3, নেক্সট +4। কটা ইলেকট্রন মোট? 7টা। প্রথমে দুটো বেরিয়ে গেছে, তারপর আরও 5টা পাবো। তাহলে +3, +4, +5, +6 আর +7। তাহলে ম্যাঙ্গানিজ সব থেকে বেশি জারণ স্তর কত শো করবে? +7। আয়রন, কোবাল্ট, নিকেল, এই তিনটে বাদ দাও। এবার আমরা চলে যাই একদম শেষে। জিঙ্কের ক্ষেত্রে কি হবে দেখো? 4s2। তাহলে এর দুটো বাদ দিয়ে দাও, তাহলে এর কত পাবো আমরা? +2। জিঙ্ক একটাই জারণ স্তর শো করবে। কেন? কারণ এর বাদবাকি যে 10টা ইলেকট্রন সেটা একদম যুগ্ম ইলেকট্রন, আর ওটা কি হয়? একদম
একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস। তো এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র +2 জারণ স্তর শো করতে পারি, মানে জিঙ্ক শুধুমাত্র +2 জারণ স্তর দেখাবে। এবার কপারে আসো, কপারে কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার আছে, কি ডেঞ্জারাস ব্যাপার, যে 3d10 4s1। তো স্যার ফার্স্ট ইলেকট্রন তো 4s1 থেকে বেরোবে, তাহলে আমি একদম শিওর এর +1 জারণ স্তর শো করবেই, এবং নেক্সট আর কোনো কপার জারণ স্তর শো করবে না। কেন? আরে স্যার এখানে তো 3d10 ছিল, ওটা শো করলো না, তাহলে এটা কী করে শো করবে? ইয়েস, একদম ঠিক কথা। কিন্তু দেখো কপারের ক্ষেত্রে আমরা সবাই জানি +2 জারণ স্তর পাই, কপার সালফেট +2 একদম শিরোধার্য একটা যৌগ, মানে একদম সবার জানা একটা যৌগ। তাহলে এ আবার কেমন হলো? স্যার কেমিস্ট্রিতে শুধু ব্যতিক্রম আর ব্যতিক্রম, ব্যতিক্রম ছাড়া কোনো কেমিস্ট্রি হয় না। ইয়েস, ব্যতিক্রম ছাড়া কোনো কেমিস্ট্রি হয় না। আর কেমিস্ট্রির যে সমস্ত ব্যাখ্যাগুলো আমরা দিচ্ছি সেগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টাল প্রুফের উপরে যে সমস্ত ব্যাখ্যাগুলো করা হয়েছে, মানে এক্সপেরিমেন্ট করে যে সমস্ত ব্যাখ্যাগুলো বানানো হয়েছে সেগুলোই তোমাদের কাছে বলা হয়। তো এগুলো তোমাদের শিখতে হবে, জানতে হবে, না জানলে তোমরা পরবর্তীকালে ভালো এক্সপেরিমেন্ট করতে পারবে না। তো এবার জানো যে কেন কপার +2। তো কপার +2 এর আগে পর্যন্ত এই ব্যাখ্যাগুলো একদম ঠিকঠাক চলছিল, যেই মাত্র দেখা গেল কপারের +2 রয়েছে, তাহলে এর ক্ষেত্রে তো নিশ্চয়ই একটা কিছু গণ্ডগোল হয়েছে। তখন কপার নিয়ে আরও গবেষণা করা হলো, আরও বিশ্লেষণ করা হলো, তখন দেখা গেল একটা নতুন জিনিস হচ্ছে এখানে। কী টাইপের নতুন জিনিস? না, কপারের ক্ষেত্রে যেই মাত্র আমার 3d10 হয়ে যাবে, এর থেকে যখন আমরা ইলেকট্রন বের করব সেটাকে কি বলবো? I2, অবশ্যই বলবো সেটাকে I2। তো I2 হয়ে এটা কি হবে? 3d9। তো কপার সালফেট জলীয় দ্রবণে একদম, বা Cu2+, একটা বহু পরিচিত ডি ব্লকের কোশ্চেন, যে Cu2+ একটা স্টেবল আয়ন, জলীয় দ্রবণে Cu2+ একটা মানে কি বলে স্টেবল আয়ন। তো কেন Cu2+ স্টেবল আয়ন, তার ব্যাখ্যা এবার করা হয়েছে যে কপারের যখন আমরা Cu+ থেকে Cu2+ যাব, একটা ইলেকট্রন বের করে যখন Cu2+ যাব, একে যখন আমরা, এই ছিল সলিড, একে যখন আমরা জলীয় দ্রবণে দেব, তখন এ জল যোজিত যখন হবে, জল যোজিত হওয়ার ফলে যে কোনো যৌগ জল যোজিত হওয়ার ফলে যে শক্তি মুক্ত করে সেটাকে বলা হয় তার হাইড্রেশন এনথালপি। এখন দেখো কপারের 3d10 থেকে একটা ইলেকট্রন বের করতে আমার শক্তি লাগবে, আর কপার প্লাস যেই মাত্র জল যোজিত হবে তখন ও কিছু পরিমাণে শক্তি মুক্ত করবে। তাহলে এ কি করছে? শক্তি ছাড়ছে। এটাকে আমরা শক্তি হিসাবে দেখছি, এটা হচ্ছে শক্তি, একটা রাবণের মুখ, এটাকে আমরা বলবো শক্তি। তাহলে কপার এখানে কি করছে? শক্তি ছাড়ছে। আর এখান থেকে বের করতে গেলে আমার বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে, টানতে হবে। তাহলে এর যে হাইড্রেশনের ফলে যে পরিমাণ শক্তি কপার ছাড়ে, আর আয়োডাইজেশনের জন্য যে পরিমাণ শক্তি লাগে, সেই শক্তিটা, মুখটা একটু ছোট করে আঁকি, রাবণ শক্তি, সেই শক্তিটা হচ্ছে এর থেকে কম। তাহলে বোঝা গেল ব্যাপার, ভেতরে কি ইন্টারনাল ব্যাপার রয়েছে। কপার যেইমাত্র আমরা জলীয় দ্রবণে দেবো Cu+কে, ওর সঙ্গে সঙ্গে কি হবে? জল দ্বারা যোজিত হয়ে যাবে। যোজিত হতে ও প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য কি করবে? ও নিজের থেকে প্রচুর পরিমাণে শক্তি ছেড়ে দেবে। সেই যে শক্তিটা ছাড়লো, সেই শক্তির মানটা কপারের দ্বিতীয় আয়নাইজেশন এনথালপির শক্তির থেকে বেশি হয়। তাহলে আমার কোশ্চেনে অ্যান্সার লেখার সময় আমি কি বলবো? কপারের দ্বিতীয় আয়নায়ন এনথালপির যে মান, তা কপারের হাইড্রেশন এনথালপির মানের থেকে কম হয়। অর্থাৎ কপারের হাইড্রেশন এনথালপির মান বা Cu+-এর হাইড্রেশন এনথালপির মান কপারের দ্বিতীয় আয়নায়ন এনথালপির মানকে ছাড়িয়ে যায়। মানে ও দ্বিতীয় আয়নায়ন এনথালপির যে শক্তিটা লাগে সেটার থেকে ওর হাইড্রেশন এনথালপি অনেক বেশি পরিমাণে ছাড়ে। ফলে কপার Cu+টা সহজেই Cu2+-এ পরিণত হয়। সেই জন্য জলীয় দ্রবণে Cu2+ একটা সুপরিচিত যৌগ, অর্থাৎ জলীয় দ্রবণে কিন্তু Cu2+-এর অস্তিত্ব আছে। তো এই গেল আমার ওই ব্যাখ্যা। তো আমরা ব্যাখ্যা কোথায় ছিলাম? তাহলে কপারের এখানে আমরা দেখতে পেলাম Cu+ও হবে
আবার 2+ হবে। এবার মাঝের এই তিনটের একটাই ইলেকট্রন বিন্যাস করব এই নিয়মের বাইরে। এরা কিন্তু এই নিয়মের বাইরে। কেমিস্ট্রির মানেই হচ্ছে এরকম যে কিছু কিছু জিনিস আমরা নিয়মে শিখব আর কিছু জিনিস মেমোরাইজ করব, তাহলে সব ক্লিয়ার হবে। এই তিনটের ইলেকট্রন বিন্যাস কী হবে না, সবার এই তিনটে কমন, +2 +3 আর +4, +2 +3 +4, +2 +3 আর +4। শুধু আয়রনের ক্ষেত্রে একটা, এখানে +6। ওকে, তাহলে আমি কি বললাম, শুধু এইটুকু মনে রাখতে বলেছি, প্রথম থেকে শেষ অবধি আমরা সব একদম ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে পারবো। এর যেহেতু তিনটে ইলেকট্রন, ও প্রথমে তিনটেই ছেড়ে দেবে, ঠিক আছে। তারপরে এর দুটো ইলেকট্রন আর 4 এসে দুটো ইলেকট্রন, তাহলে ফার্স্ট জারণ স্তর হবে +2, তারপর +3 +4। একদম ক্রমান্বয়ে চলতে চলতে আমি সব শিখেছি। আর একটা জিনিস আজকে বলে রাখবো, সেটা হচ্ছে এদের চৌম্বক ধর্ম। চৌম্বক ধর্মটা একটু বইয়ে পেছনের দিকে আছে, তো চৌম্বক ধর্মটা ওখান থেকে করে রাখবে, কারণ ইলেকট্রন বিন্যাস শেখানোর সাথে সাথে ওই জিনিসটা করে রাখলে আমাদের সুবিধা হবে। আর বাদ বাকি নেক্সট ক্লাসে আমি আলোচনা করব চৌম্বক ধর্ম। তো চৌম্বক ধর্ম দেখো, চৌম্বক ধর্ম মাপার একটা সূত্র = x × x+2 bm। bm হচ্ছে চৌম্বক ভ্রামকের একক। সরি, এখানে চৌম্বক ধর্ম না লিখে চৌম্বক ভ্রামক লিখি একবারে। তো চৌম্বক ভ্রামকের একক হচ্ছে bm। চৌম্বক ভ্রামককে লিখবো আমরা মিউ দিয়ে। তো এখানে x কি, x হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তো x হলো আমার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তো যে কোনো মৌলের আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। যদি বলে কোন মৌলের +2 জারণ স্তরে কোন মৌলের চৌম্বক ভ্রামকের মান সবথেকে বেশি, তো চৌম্বক ভ্রামকের মান আমরা দেখতে পাচ্ছি কিসের উপর ডিপেন্ডেন্ট, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তো যার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে তার চৌম্বক ভ্রামকের মান তত বেশি হবে। দেখো ম্যাঙ্গানিজের +2 জারণ স্তর মানে কি, এই দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে 3d5। 3d5 মানে কটা অযুগ্ম ইলেকট্রন, 5 মানে প্রতি ঘরে একটা করে ইলেকট্রন, তাহলে 5টা অযুগ্ম ইলেকট্রন। তাহলে +2 অবস্থায় সবথেকে বেশি চৌম্বক ভ্রামক কে দেখাবে, ম্যাঙ্গানিজ। আর স্বাভাবিক অবস্থায় সবথেকে বেশি চৌম্বক ভ্রামক কে দেখাবে, ভালো করে ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাও, বেরিয়ে যাবে ক্রোমিয়াম। কেন, 3d5 4s1, তাহলে এর অযুগ্ম ইলেকট্রন কটা, 5টার একটা 6টা, তো এটার হবে 6টা। আচ্ছা, জারণ স্তর দিয়ে আরেকটা কোশ্চেন আছে যে এমন একটা মৌলের নাম বলো যার জারণ স্তর +8, তো সে হবে, নাম হচ্ছে অসমিয়াম। আয়রনের নিচে আছে আরইউ, তার নিচে অসমিয়াম। তো অসমিয়াম কিন্তু আর আরইউটাও, আরইউ আর ওএস দুজনেই +8 জারণ স্তর শো করে। তো এটা কিন্তু একটা খুব পরিচিত কোশ্চেন যে এমন একটা মৌলের নাম বলো যে +8 জারণ স্তর শো করে, সেটা হবে অসমিয়াম। এমন একটা মৌলের নাম বলো যে শুধুমাত্র +3 জারণ স্তর শো করে, শুধুমাত্র, কে, স্ক্যান্ডিয়াম। এমন একটা মৌলের নাম বলো যে একটা মাত্র জারণ স্তর শো করে, সেটা দুটো আছে, একটা হচ্ছে আমার স্ক্যান্ডিয়াম, একটা হচ্ছে জিঙ্ক। তো এই ছিল আজকের টপিক। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এমন ভিডিও কন্টিনিউ আসতে থাকবে। তো সুতরাং আজকের জন্য এটুকুই, বাই বাই।